তোমরা যে এই দুটো টেস্ট পেপার দেখতে পাচ্ছ, একটা হচ্ছে এবিটি টেস্ট পেপার আর একটা হচ্ছে তোমাদের প্রশ্ন বিচিত্রা। এই দুটো টেস্ট পেপার থেকে যে ধরনের ইম্পর্টেন্ট কোশ্চেন তোমাদের জন্য আমি পেয়েছি মেইনলি এই চ্যাপ্টার থেকে, যে খনিজ ও শক্তি সম্পদ থেকে ভূগোলের ক্লাস 12-এর তৃতীয় সেমিস্টারের ভূগোলের এই যে খনিজ এবং শক্তি সম্পদ থেকে যে ইম্পর্টেন্ট প্রশ্নগুলো আমি পেয়েছি এবং যেগুলো তোমাদের এমসিকিউ প্রশ্নে আসতে পারে এবং যেটা তোমাদের 90% তোমাদের কমন পাওয়ার চান্স রয়েছে, সেই প্রশ্নগুলো নিয়ে আজকে আমি এই ভিডিওতে আলোচনা করব। আমি দেখেছি সেই প্রশ্নগুলো নিয়েই আজকের এই ভিডিওটা, তো অবশ্যই ভিডিওটা কন্টিনিউ করবে। তো চলো আজকের এই ভিডিওটা শুরু করা যাক। তো ফার্স্ট যেহেতু আমরা খনিজ শক্তি সম্পদ থেকে আলোচনা করব কোশ্চেনগুলো, তাই ফার্স্ট আমি লিখে নিয়েছি খনিজ ও শক্তি সম্পদ এইচএস থার্ড সেমিস্টারের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ এই প্রশ্নগুলো। প্রত্যেকটা কোশ্চেন খাতায় লিখে প্র্যাকটিস করবে, কারণ আমি কিছুক্ষণের মধ্যেই তোমাদের টেস্ট পেপার থেকে সেই প্রশ্নগুলো নিজেদের থেকেই করতে দেবো, তোমাদের যাতে নিজেই করতে হয়, নিজেই যাতে রাইট অ্যান্সার করতে পারো। ঠিক আছে, তো চলো ফার্স্ট আমরা জানবো যে এই যে খনিজ এবং শক্তি সম্পদ জিনিসটা কি। খনিজ হচ্ছে, আমরা ধরো এখানে আছি, এটা পৃথিবী, এই পৃথিবীর আমরা এখানে বাস করছি, তাই তো? এই যে ভূপৃষ্ঠের ভেতরে যে জিনিসগুলো রয়েছে, যে পদার্থগুলো রয়েছে, সেই পদার্থগুলো আমরা কি করি? উত্তোলন করি, আমরা ভেতর থেকে ওপরে নিয়ে আসি ভূপৃষ্ঠে, তাই তো? তো এটাই হচ্ছে খনিজ পদার্থ, আমরা যে নিয়ে আসি পদার্থগুলো সেটাই হচ্ছে কি খনিজ। এবার যেই খনিজ পদার্থ থেকে আমরা শক্তি পাই, আমরা বিভিন্ন দিক থেকে শক্তি পাই, শুধুমাত্র যে আমরা শরীরের শক্তি হয় সেটা নয়, পরোক্ষভাবে যে শক্তিটা আমরা পাই সেই জন্য এটাকে বলা হচ্ছে শক্তি সম্পদ। তাহলে খনিজ এমন একটা জিনিস যেটা থেকে আমরা পরোক্ষভাবে শক্তি পাই, তাই না? তো সেটাই শক্তি কিভাবে পাই পরোক্ষভাবে যদি বলি, যে দেখো খনিজ বিক্রি করার ফলে অনেক দেখো তেল বিক্রি, যে পেট্রোলিয়াম ডিজেল এগুলো যে ব্যবহার করছে মানুষগুলো, ব্যবহার করছে, যেখান থেকে কিনছে তারা কিন্তু অনেক লাভবান হচ্ছে। তো তারা একটু তাদের যে ফাইন্যান্সিয়াল সেটা কি হচ্ছে? উন্নত হচ্ছে, তাই না? তো সেই বিষয়টা আর কি, ঠিক আছে, তারা বড় লোক হচ্ছে, তো সেটাই হচ্ছে শক্তি সম্পদ। তাহলে খনিজ কি এবং শক্তি সম্পদ কি, বিষয়টা ক্লিয়ার। এবার আমরা খুব সহজভাবে জানবো যে এই যে খনিজ যে আছে এইটাকে ডাকাতি লুণ্ঠনও বলা হয়। ঠিক আছে, কেন? কারণ এই খনিজ সম্পদটা এমন একটা জিনিস যেটা কিন্তু খুব চোরের মতো, ঠিক আছে, এরকম ব্যবহার করে এই খনিজ সম্পদটাকে আরোহণ করা হয়, তাই এই খনিজ সম্পদকে ডাকাতি লুণ্ঠনও বলা হয়। যদি প্রশ্ন আসে যে কোন সম্পদকে ডাকাতি লুণ্ঠন বলা হয়, সেটা হচ্ছে খনিজ সম্পদকে। ঠিক আছে, এবার হচ্ছে এটা কি? গচ্ছিত সম্পদ। আমি এখানে লিখে দিয়েছি যে খনিজ সম্পদ একটি কি সম্পদের উদাহরণ, অনেকগুলো অপশন দিয়ে দিল, তার মধ্যে যেটা রাইট অ্যান্সার সেটা হচ্ছে গচ্ছিত সম্পদ। কেন? কারণ গচ্ছিত সম্পদ মানে হচ্ছে যে জিনিসগুলো বা যে খনিজগুলো আমরা একটা নির্দিষ্ট সময়ে সঞ্চয় করব এবং সেই সঞ্চিত জিনিসগুলো ব্যবহার করতে করতে সেটা কি হয়ে যাবে? কমে যাবে, সেটাকে আমরা কি বলবো? গচ্ছিত সম্পদ। দেখো এই যে পেট্রোলিয়াম যে রয়েছে, পেট্রোলিয়াম ডিজেল কয়লা, এগুলো আমরা কি করছি? সঞ্চয় করছি, আবার ধীরে ধীরে এগুলো কমে যাচ্ছে, তাই এগুলো কি? গচ্ছিত সম্পদ। তাই খনিজ সম্পদ এটা একটা কি? এটা হচ্ছে একটা গচ্ছিত সম্পদ। এরপরের হচ্ছে যে আমরা যদি যাই যে খনিজকে আমরা যদি ভাগ করি, এদিকে 2 নাম্বার পার্টে তোমরা দেখবে যে খনিজকে আমরা যদি ভাগ করি, সেই খনিজকে আবার দুটো ভাগে ভাগ করা হয়েছে, একটা প্রকৃতি অনুযায়ী ভাগ করা হয়েছে, একটা উৎপত্তি অনুযায়ী ভাগ করা হয়েছে। ফার্স্ট আমি যেটা আলোচনা করব, এই প্রকৃতি অনুযায়ী খনিজকে যে 2 ভাগে ভাগ করা হয়েছে, তার মধ্যে ফার্স্ট আমি জানবো যে প্রকৃতি মানে হচ্ছে কে কীরকম দেখতে। খনিজ আমরা জানি, কিন্তু খনিজ তো শুধুমাত্র একটাই হয় না, বিভিন্ন প্রকৃতির হয়, কোনটা কালো, কোনটা সাদা, কোনটা লাল, তাই তো? সেরকম একটা এক্সাম্পল। তো খনিজ যেহেতু অনেক রকম হয়, তার প্রকৃতি অনুযায়ী খনিজকে কয় ভাগে ভাগ করা হয়, এবং সেখান থেকেই তোমাদের টেস্ট পেপারে কিন্তু প্রচুর প্রশ্ন আছে। ঠিক আছে, তো প্রকৃতি অনুযায়ী খনিজকে কয়টি ভাগে ভাগ করা হয় সেই জিনিসটা ভালোভাবে ক্লিয়ার করবে। ঠিক আছে, তো চলো তো প্রকৃতি অনুযায়ী খনিজকে হচ্ছে 3টে ভাগে ভাগ করা হয়েছে। কি কি? একটা হচ্ছে ধাতব খনিজ, একটা হচ্ছে অধাতব খনিজ, আর একটা হচ্ছে জ্বালানি খনিজ। তাহলে
খনিজকে কটি ভাগে ভাগ করা হয়েছে? 3 ভাগে। অধাতব খনিজ, মাঝখানেরটা জ্বালানি খনিজ। এবার ধাতব খনিজ কোনগুলো? যেটা থেকে ধাতু নিষ্কাশন করা হয়, যেগুলো থেকে ধাতু পাওয়া যায় সেগুলো ধাতব খনিজ। আর অধাতব খনিজ হচ্ছে যেগুলো থেকে ধাতু পাওয়া যায় না, সেগুলো অধাতব খনিজ। আবার যেটা রয়েছে জ্বালানি খনিজ, যে খনিজগুলো আমরা জ্বালানির কাজে ব্যবহার করি সেগুলো হচ্ছে জ্বালানি খনিজ। প্রত্যেকটা খনিজ কি আমরা শুধুমাত্র বিভিন্ন জিনিসপত্রে ব্যবহার করি সেটা কিন্তু নয়, কখনো জ্বালানির ক্ষেত্রে কোনোটাতে লোহা পাওয়া যায়, কোনোটাতে পাওয়া যায় না, সেগুলো ব্যাপারে রয়েছে। ঠিক আছে, তো খনিজকে যেহেতু 3 প্রকারে ভাগ করা হয়, তো প্রথমেই হচ্ছে ধাতব খনিজ কোনগুলো। প্রশ্ন আসবে তোমাদের যে নিচের কোনটি ধাতব খনিজ তা চিহ্নিত করো। অনেকগুলো অপশন দিয়ে দিল, তার মধ্যে ধাতব খনিজ কি? লোহা। তাহলে লোহা হচ্ছে ধাতব খনিজ। কেন? কারণ এই যে লোহা থেকে ধাতু নিষ্কাশন হয়, এই জন্য লোহা একটি ধাতব খনিজ। ক্লিয়ার? তাহলে এই যে ধাতব খনিজ রয়েছে লোহা, এই যে লোহা যদি প্রশ্ন আসে যে আমাদের যে লোহা আমরা দেখলাম এটা একটা ধাতব খনিজ, তো এবার প্রশ্ন আসছে যে পৃথিবীর মধ্যে, যে পৃথিবীর কোন খনি থেকে এই লোহাটা উত্তোলন করা হয়, এই লোহাটা বের করা হয় ভূপৃষ্ঠ থেকে, ভূগর্ভ থেকে এই যে লোহাটা বের করা হয় সেটা কোন জায়গা থেকে? ঠিক আছে, তো যদি প্রশ্ন আসে যে পৃথিবীর বৃহত্তম লৌহ খনি কোথায় অবস্থিত, বা পৃথিবীর কোন বৃহত্তম খনি থেকে লোহা উৎপাদন করা হয়, সেটা হচ্ছে ব্রাজিলের কারাজাস। এই যে ব্রাজিলের যে কারাজাস যে রয়েছে, সেই যে ব্রাজিলের যে কারাজাস যে খনিটা রয়েছে, সেই খনি থেকে কিন্তু লোহা উত্তোলন করা হয়। তাহলে যদি প্রশ্ন আসে যে পৃথিবীর কোন বৃহত্তম খনি থেকে লোহা উৎপন্ন করা হয় বা উত্তোলন করা হয়, সেটা হচ্ছে সেই ব্রাজিলের কারাজাস খনি থেকে। ঠিক আছে, এবার যদি প্রশ্ন আসে যে আমার পৃথিবীর লাগবে না, পৃথিবীর কোথায় লোহা খনি থাকছে থাক, কিন্তু ভারতের কোথায় লোহা খনি আছে সেটা আমরা জানতে হবে। যেহেতু আমরা ভারতবাসী, তার জন্য থেকে জানতে হবে যে ভারতের কোথায় লোহা খনি আছে, তাই তো? তো ভারতের লোহা খনি রয়েছে এই যে, যদি আমরা ভারতের ক্ষেত্রে দেখি, এই যে দেখো ভারতের মানচিত্র, এই ভারতের মধ্যে যে লোহা খনিটা রয়েছে সেটা রয়েছে কোথায়? উড়িষ্যার বলদাতে। এই উড়িষ্যা নামক যে জায়গাটা রয়েছে, সেই উড়িষ্যার বলদা নামক জায়গায় কিন্তু লোহা খনি রয়েছে। তাহলে ভারতের বৃহত্তম লোহা খনি কোথায় অবস্থিত? সেটা হচ্ছে উড়িষ্যার বলদায় কিন্তু ভারতের লোহা খনি অবস্থিত। বিষয়টা ক্লিয়ার? এই জায়গাগুলো কিন্তু তোমরা ভালোভাবে মনে রাখবে। ঠিক আছে, একটা হচ্ছে পৃথিবীর বৃহত্তম লোহা খনি কোনটি, দ্বিতীয়ত হচ্ছে ভারতের বৃহত্তম লোহা খনি কোথায় অবস্থিত। এই দুটো প্রশ্ন তোমরা এখনই আমাকে কমেন্টে লিখে জানাবে। এর পরের প্রশ্ন হচ্ছে যে লোহার যে আকরিক রয়েছে, মানে লোহা শুধুমাত্র যে লোহা আছে সেটা নয়, সেটার থেকে আকরিকও বের হয়, তাই তো? অনেক ছোট ছোট কিছু জিনিস বের হয়। তো লোহা আকরিক হচ্ছে হেমাটাইট। কি? হেমাটাইট হচ্ছে লোহার আকরিক। এবার তার মধ্যে শুধুমাত্র যে হেমাটাইট সেটা কিন্তু নয়, লোহার আকরিক দুটো প্রকার রয়েছে, একটা সর্বোৎকৃষ্ট, একটা নিম্নকৃষ্ট। ঠিক আছে, বা নিকৃষ্ট, একটা সর্বোৎকৃষ্ট, একটা নিকৃষ্টতম লৌহ আকরিক। তো সর্বোৎকৃষ্ট যেটা সব থেকে বেশি লোহা থেকে বের হয় সেটা সর্বোৎকৃষ্ট আকরিক। তো সর্বোৎকৃষ্ট আকরিক হচ্ছে ম্যাগনেটাইট। ভীষণ গুরুত্বপূর্ণ তোমাদের 3rd সেমিস্টারের জন্য। ঠিক আছে, তো আসতে পারে যে সর্বোৎকৃষ্ট লোহা আকরিকটির নাম কি, সেটা হচ্ছে ম্যাগনেটাইট। তাহলে ম্যাগনেটাইট হচ্ছে কার আকরিক, সেটা হচ্ছে লোহার আকরিক। তাহলে যদি প্রশ্ন আসে যে লোহার সর্বোৎকৃষ্ট আকরিকের নাম কি, সেটা হচ্ছে ম্যাগনেটাইট। এবার হচ্ছে সর্বনিকৃষ্টতম লোহা আকরিকের নাম কি, সেটা হচ্ছে ট্যাকোনাইট। সেটা হচ্ছে ট্যাকোনাইট হচ্ছে নিকৃষ্টতম আকরিক কার? লোহা। ঠিক আছে, এবার সর্বোৎকৃষ্ট যে লোহা আকরিকটা রয়েছে, যেখান থেকে সর্বোৎকৃষ্ট সব থেকে বেশি লোহার আকরিকটা পাওয়া যায়, সেটা হচ্ছে কুদ্রেমুখ। তাহলে সর্বোৎকৃষ্ট লৌহ আকরিক কোথায় পাওয়া যায়, সেটা হচ্ছে কুদ্রেমুখ নামক জায়গায়। কোথায়? কুদ্রেমুখ। ঠিক আছে, এই জিনিসটা মনে রাখবে। এবার আমরা দেখলাম যে খনিজকে দুটো ভাগে ভাগ করা হয়, একটা প্রকৃতি অনুযায়ী, সেই প্রকৃতি অনুযায়ী আমরা ক্লিয়ার করে নিলাম। এবার আমরা জানবো উৎপত্তি অনুযায়ী, যে কোথায় উৎপন্ন হচ্ছে। এই উৎপত্তি কোথায় হচ্ছে? কোথাও সমুদ্রে, কোথাও নদীতে, এরকম একটা ব্যাপার রয়েছে। তো উৎপত্তি অনুসারে খনিজকে আবার দুটো ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে জৈব খনিজ আর একটা হচ্ছে অজৈব খনিজ। তো জৈব খনিজ কোনগুলো? যেগুলো থেকে ধরো বিভিন্ন জীবাশ্ম পচে গিয়ে বা বিভিন্ন জৈব পদার্থ পচে গিয়ে যে খনিজ পদার্থগুলো তৈরি হয়, সেগুলো হচ্ছে কি জৈব খনিজ। আর অজৈব খনিজ হচ্ছে বিভিন্ন জড় পদার্থ, প্লাস্টিক, কাঠ, এর সমস্ত জিনিস দিয়ে যে খনিজগুলো তৈরি হয় সেগুলো হচ্ছে অজৈব খনিজ। তো জৈব খনিজ কি? জৈব খনিজ
খুব সংক্ষেপে আমি এখানে লিখে দিয়ে। তো উৎপত্তি অনুসারে খনিজকে দুটো ভাগে ভাগ করা হয়, একটা জৈব খনিজ, একটা অজৈব খনিজ। তো জৈব খনিজগুলো হচ্ছে কয়লা, পি দিয়ে পেট্রোলিয়াম, পি দিয়ে প্রাকৃতিক গ্যাস। কয়লা, পেট্রোলিয়াম এগুলো কি জৈব খনিজ, কারণ এগুলো জৈব পদার্থ পচনের ফলে কিন্তু এই খনিজগুলো তৈরি হচ্ছে। এবার যেটা অজৈব খনিজ, যেগুলো থেকে বিভিন্ন জড় পদার্থ দ্বারা যে খনিজগুলো তৈরি হচ্ছে সেগুলো হচ্ছে অজৈব খনিজ। যেমন কি নিকেল রয়েছে, দস্তা রয়েছে, ঠিক আছে, তারপর হচ্ছে সোনা রয়েছে, রূপো রয়েছে, তামা রয়েছে, ঠিক আছে, এই সমস্ত লোহা রয়েছে, এগুলো কি অজৈব খনিজ। ঠিক আছে, তাহলে যদি প্রশ্ন আসে যে কয়েকটি জৈব খনিজের উদাহরণ দাও, বা নিচের 4টি অপশন দেওয়া থাকলো, সেখানে বললো যে জৈব খনিজ কোনটি তা চিহ্নিত করো। অথবা প্রশ্ন আসতে পারে যে লোহা একটি কোন খনিজের উদাহরণ, সেটা হচ্ছে অজৈব খনিজ। লোহা কি একটি অজৈব খনিজের উদাহরণ। ঠিক আছে, ক্লিয়ার? এই জিনিসগুলো প্রত্যেকটা জিনিস ভালোভাবে মনে রাখবে। মেইন পয়েন্ট যেটা আমরা পড়বো, যেখান থেকে মেইনলি তোমাদের কোশ্চেন আসবে 3rd সেমিস্টারে। তো প্রথমে হচ্ছে অধাতব খনিজ। আমরা জানলাম যে ধাতব খনিজ কি, অধাতব খনিজ। তো সেই অধাতব খনিজগুলোর মধ্যে যে জিনিসগুলো রয়েছে, অধাতব খনিজকে কি ম্যাঙ্গানিজ, অ্যালুমিনিয়াম, তামা, অভ্র এবং কয়লা, এগুলো হচ্ছে অধাতব খনিজ। ঠিক আছে, তো প্রথমেই অধাতব খনিজ হচ্ছে ম্যাঙ্গানিজ। এই ম্যাঙ্গানিজ থেকে যে আকরিকটা বের হয় সেটার নাম কি? সেটা হতে পারে ব্রনাইট, হতে পারে, অপশনে যে অপশনগুলো থাকবে সেটার মধ্যে যে কোনো একটা, তার মধ্যে এই 3টার মধ্যে যে কোনো একটা থাকবে। তো অধাতব খনিজ ম্যাঙ্গানিজ, এই ম্যাঙ্গানিজের আকরিক কি ব্রনাইট। আরেকটা কি পাইরোসুলাইট, আরেকটা কি এই যে অন্ধ্রপ্রদেশে যে রয়েছে সেই অন্ধ্রপ্রদেশে এই আকরিকটা উত্তোলন করা হয়। তো প্রথমেই আমরা জানবো যে এই যে অধাতব খনিজ ম্যাঙ্গানিজ, এই ম্যাঙ্গানিজের আকরিক যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে ব্রনাইট। তাহলে ম্যাঙ্গানিজের আকরিকের নাম কি? ব্রনাইটও হতে পারে, পাইরোসুলাইট, এই দুটোর মধ্যে যে কোনো একটা অপশনে তোমাদের থাকবে। এরপরে হচ্ছে এই যে ম্যাঙ্গানিজটা যে রয়েছে, এই ম্যাঙ্গানিজ উত্তোলন করা হয় হচ্ছে মধ্যপ্রদেশে। দেখো এম দিয়ে ম্যাঙ্গানিজ, আবার এম দিয়ে মধ্যপ্রদেশ, তাহলে ম্যাঙ্গানিজ উত্তোলন করা হয় মধ্যপ্রদেশে। ঠিক আছে, এটা খুব সহজেই মনে রাখতে পারবে। এরপর হচ্ছে অ্যালুমিনিয়াম, যেটা রয়েছে এল। এই যে অ্যালুমিনিয়ামের যে আকরিকটা রয়েছে সেটা হচ্ছে বক্সাইট। এই যে অ্যালুমিনিয়ামের আকরিক কি বক্সাইট। ঠিক আছে, তারপর হচ্ছে এটা অ্যালুমিনিয়াম হচ্ছে অ্যালুমিনিয়াম ওড়িশা। তাহলে অ্যালুমিনিয়াম কোথা থেকে উত্তোলন করা হয়? সেটা হচ্ছে ওড়িশা থেকে অ্যালুমিনিয়াম উত্তোলন করা হয়। এবার হচ্ছে তামা, যেটা হচ্ছে কপার। এই যে অলৌহবর্গীয় খনিজ, মানে যেটাতে লোহা থাকে না, সেটা হচ্ছে কি তামা। তো যদি প্রশ্ন আসে যে একটি অলৌহবর্গীয় খনিজের উদাহরণ দাও, 4টা অপশন থাকলো, সেটার মধ্যে রাইট অ্যান্সার হচ্ছে তামা। তাহলে একটি অলৌহবর্গীয় খনিজের উদাহরণ হচ্ছে তামা। তারপরের কোশ্চেন হচ্ছে চালকোসাইট, মানে এই যে তামাটা রয়েছে, এই তামার যে আকরিক সেটা হচ্ছে কি চালকোসাইট, আরেকটা হচ্ছে কিউপ্রাইট, আরেকটা হচ্ছে চালকোপারাইট। তো সব থেকে তামার যে আকরিকটা রয়েছে সেটা হচ্ছে চালকোসাইট বা কিউপ্রাইট। এই দুটো ইম্পর্টেন্ট। তো তামার যে আকরিকের নাম কি? সেটা হচ্ছে চালকোসাইট বা কিউপ্রাইট হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট, হচ্ছে তামার আকরিক। এই দুটো জিনিস তোমরা মনে রাখবে। এর পরে যেটা রয়েছে যে অভ্র, এই অভ্রটা হচ্ছে, অভ্রর যে আকরিক সেটা ইম্পর্টেন্ট তোমাদের 3rd সেমিস্টারের জন্য। যে অভ্রের আকরিকটার নাম কি? সেটা হচ্ছে মাস্কোভাইট। তাহলে প্রশ্ন আসতে পারে যে অভ্রের আকরিকটির নাম কি? সেটা হচ্ছে মাস্কোভাইট, হচ্ছে অভ্রের আকরিক। এই যে অভ্র, এই অভ্র সঞ্চয় করা হয় একটা জায়গা, সেটা হচ্ছে অন্ধ্রপ্রদেশ। তাহলে অ দিয়ে অভ্র এবং অ দিয়ে অন্ধ্রপ্রদেশেই কিন্তু অভ্র সঞ্চয় করা হয়। এবার হচ্ছে অভ্র, বিশ্বের যে সারা বিশ্বের মধ্যে অভ্র খনি রয়েছে, যেখান থেকে মেনলি অভ্রটা উত্তোলন করা হয়, সেটার জায়গাটার নাম হচ্ছে কোডামা। তাহলে সব থেকে বিশ্বের বৃহত্তম অভ্র খনির নাম কি? সেটা হচ্ছে কোডামা। এই কোডামা হচ্ছে বিশ্বের সব থেকে বৃহত্তম অভ্র খনি। তারপরে সঞ্চয় করা হয় অন্ধ্রপ্রদেশ। এবারে আসি কয়লায়। এই কয়লার আরেক নাম কি? কালো হিরে। আবার প্রশ্ন আসতে পারে যে কয়লার অপর নাম কি? সেটা হচ্ছে কালো হিরে, বা কালো হিরে কাকে বলা হয়? সেটা হচ্ছে কয়লাকে। এই যে কয়লা ধীরে ধীরে তৈরি হচ্ছে 3টা পদ্ধতিতে, মেনলি 3টা পার্টে কয়লা তৈরি হচ্ছে। ফার্স্ট পার্ট, সেকেন্ড পার্ট, থার্ড পার্ট, এইভাবে ধাপে ধাপে কিন্তু একটা কয়লা তৈরি হয়। তো প্রথমেই কয়লার যে প্রথমেই তৈরি হয়, যেটাকে আমরা বলবো নিকৃষ্টতম কয়লা, সেটা হচ্ছে পিট। তারপরে বিটুমিনাস, পিট তৈরি হওয়ার পর বিটুমিনাস তৈরি হয়, এটা একটু বাদামি কালারের হয়। তারপরে অ্যান্থ্রাসাইট, এই অ্যান্থ্রাসাইট হচ্ছে সর্বোৎকৃষ্ট কয়লা, মানে এই অ্যান্থ্রাসাইট হওয়ার পরবর্তী ধাপেই কিন্তু পুরোপুরিভাবে কয়লা তৈরি হয়। তারপর হচ্ছে কয়লার ভান্ডার, কয়লার ভান্ডার বলা হয় ওড়িশাকে। তাহলে কয়লার ভান্ডার কোথায় অবস্থিত? উড়িষ্যায়। এবার হচ্ছে যে উড়িষ্যার তালচের বা কয়লার ভান্ডার,
কোথায় রয়েছে সেটা হচ্ছে উড়িষ্যার তালচের। ঠিক আছে, এই জিনিসগুলো মনে রাখবে। এরপরে আমি কয়েকটা মোস্ট ইম্পর্টেন্ট তোমাদের বিষয় ক্লিয়ার করব, যেগুলো তোমাদের এইচএস থার্ড সেমিস্টারের জন্য ভীষণ ইম্পর্টেন্ট। এবার আমরা মোস্ট ইম্পর্টেন্ট কয়েকটা কোশ্চেন নিয়ে আলোচনা করব। তো প্রথমেই ভারতের ব্যবহার অনুসারে এই যে আমরা খনিজগুলো যে ব্যবহার করছি, কোনটা আমরা দীর্ঘদিন ব্যবহার করছি, কোনটা আমরা কিছু সময়ের জন্য ব্যবহার করছি। তো যেটা আমরা কিছু সময়ের জন্য ব্যবহার করছি সেটাকে বলা হচ্ছে চিরাচরিত বা প্রচলিত শক্তি। চিরাচরিত বা প্রচলিত শক্তি কি? যেটা আমরা যথেষ্ট হারে আমরা উত্তোলনও করছি, আবার ব্যবহারও করছি। ব্যবহার করার ফলে যে জিনিসটা কমে যাচ্ছে সেটা হচ্ছে চিরাচরিত বা প্রচলিত শক্তি। যেমন কি কয়লা আর পেট্রোলিয়াম আমরা কিন্তু ভূগর্ভ থেকে উত্তোলন করছি এবং সেটা ব্যবহার করার পর সেটা কমে যাচ্ছে, তাই সেটা চিরাচরিত বা প্রচলিত শক্তি। তাহলে তোমাকে যদি প্রশ্ন করে প্রশ্নের উচ্চ মাধ্যমিক তৃতীয় সেমিস্টারের ভূগোল বিষয়ে যে একটি প্রচলিত শক্তির উদাহরণ দাও, অনেকগুলো অপশন দিল, তার মধ্যে থাকলো রাইট অ্যান্সার হচ্ছে সেটা কয়লা বা পেট্রোলিয়াম। এবার অচিরাচরিত শক্তি বা হচ্ছে অপ্রচলিত শক্তি। এই অপ্রচলিত শক্তিগুলো যেমন হচ্ছে তুমি যতই ব্যবহার করো না কেন সেই শক্তিগুলো কখনোই শেষ হবে না, সেগুলোকে বলা হচ্ছে অচিরাচরিত বা অপ্রচলিত শক্তি। যেমন সূর্য শক্তি, সূর্য থেকে আমরা বিভিন্ন শক্তি পাই, সেই শক্তিকে কাজে লাগিয়ে বিদ্যুৎ, ঠিক আছে, লাইট চালানো হয়। এরপরে হচ্ছে যে জোয়ার ভাটার শক্তি, সেই জোয়ার ভাটার শক্তিকে কাজে লাগিয়ে বিভিন্ন রকমের কাজে লাগানো হয়, তাই তো। তো সেরকম সেগুলো হচ্ছে সূর্য শক্তি, এবং জোয়ার ভাটার শক্তি হচ্ছে অচিরাচরিত বা অপ্রচলিত শক্তির উদাহরণ। তোমাকে প্রশ্ন দিতেই পারে যে নিম্নে কোনটি অপ্রচলিত শক্তির উদাহরণ? সূর্য, সূর্য তোমাকে দিলে হচ্ছে কয়লা, পেট্রোলিয়াম, ডিজেল, তাহলে উত্তরটা কি হবে? সূর্য। ঠিক আছে, এবং অপ্রচলিত শক্তির যে প্রধান উৎস সেটা হচ্ছে কিন্তু সূর্য। এস দিয়ে আমি লিখে দিয়েছি, এস দিয়ে সূর্য এবং জে দিয়ে জোয়ার ভাটা। এরপরে হচ্ছে যে ভারতের বৃহত্তম লিগনাইট খনি, যেটা তুমি এবার উচ্চ মাধ্যমিক থার্ড সেমিস্টারের জন্য ইম্পর্টেন্ট, যে ভারতের বৃহত্তম লিগনাইট খনি সেটা কি? নিভেলি। তাহলে নিভেলি হচ্ছে ভারতের বৃহত্তম লিগনাইট খনি। এরপরে ভারতের প্রাচীনতম দ্বিতীয় বৃহত্তম কয়লা খনি কোনটি? রানীগঞ্জ। ভারতের প্রাচীনতম এবং দ্বিতীয় বৃহত্তম, যেটা পশ্চিমবঙ্গের বর্তমানে বীরভূমে রয়েছে, সেটা হচ্ছে রানীগঞ্জ। এই রানীগঞ্জ থেকেও কিন্তু কয়লা উত্তোলন করা হয়, এবং কয়লা খনি উত্তোলন সংস্থা, মানে যে সংস্থার মাধ্যমে, যে সংস্থার দ্বারা এই যে কয়লা উত্তোলন করা হয়, সেই সংস্থাটার নাম হচ্ছে CIL। এটা হচ্ছে কোল্ড ইন্ডিয়ান লিমিটেড। ঠিক আছে, এবং সব থেকে কয়লা উত্তোলনে প্রথম যদি আমরা দেশ ধরি সেটা হচ্ছে চীন। এই চীন কিন্তু কয়লা উত্তোলনে প্রথম। এরপরে তোমাকে আমি একটা ছক দেব, যেই ছকটা টেস্ট পেপারে রয়েছে প্রশ্নবিচিত্রায়, এবং এই ছকটা যদি তোমরা কেউ ভালোভাবে ফিল আপ করতে পারো তারা কিন্তু এই ভিডিওটা ভালোভাবে দেখেছো, এবং তোমাদের প্রিপারেশন কিন্তু খুব ভালো হয়েছে, এবং তোমরা 30 কিন্তু পার করতে পারবে পরীক্ষা এক্সামে। তো চলো সেই ছকটা আমরা দেখে নিব। তৃতীয় সেমিস্টারের স্টুডেন্টস হও এবং তোমার যদি ভূগোল বিষয়টা থাকে, তাহলে এই প্রশ্নটা তুমি যদি সলভ করতে পারো, এই প্রশ্নটা থেকে যে কোনো একটা তো কমন পড়বেই, এবং তার মধ্যে এই প্রশ্নের অ্যান্সারটা যদি তুমি যদি সলভ করে দিতে পারো, এবং এই অ্যান্সারটা কী কী হবে তুমি যদি কমেন্টে লিখে ফেলো, তাহলে তোমার সেই কমেন্টটা চেক করে আমি বুঝতে পারবো যে তোমার প্রিপারেশন কতটা। ঠিক আছে, এই কোশ্চেনটার অ্যান্সারটা তুমি যদি সঠিকভাবে করতে পারো তাহলে তুমিই বুঝতে পারবে যে তোমার প্রিপারেশন কতটা। তো অবশ্যই ঝটফট করে এই কোশ্চেনের অ্যান্সারটা তুমি আমাকে কমেন্টে লিখে জানাও। ঠিক আছে, তো টাটা।